বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। বেগম বদরুন্নেসা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর রেহেনা আক্তার, তোমাদের নতুন বিভাগীয় প্রধান। তোমাদের ক্লাসে আজকে আমি বায়োস্ট্যাট পড়াবো। বায়োস্ট্যাটের ক্লাসগুলো আগে দেওয়া হয়েছিল মধ্যমা পর্যন্ত, কিন্তু তার আগে তোমাদের দরকার ছিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ক্লাসটা দেওয়া হয়নি। এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শিখবে এবং কীভাবে আমরা গড় করব। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা কীভাবে গড় বের করবো তার আগে আমরা আগে জেনে নিব এই চ্যাপ্টার থেকে আমরা কী কী পড়বো এবং কী কী 4 মার্কের প্রশ্ন হয় এবং 1 মার্কের প্রশ্ন হয়। তাহলে আমরা প্রথমে আসবো, তাহলে আমরা দেখি গণসংখ্যা নিবেশন কি আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি এটা জানবো। একটা গণসংখ্যা নিবেশনে কি কি অংশ থাকে ওই বিভিন্ন অংশগুলি বর্ণনা করো। এটা 4 মার্কের প্রশ্ন হয় তোমাদের। কি কি থাকে? শ্রেণীবৃত্তি থাকবে, শ্রেণীসীমা থাকবে, টালি থাকবে, শ্রেণী ব্যবধান থাকবে, গণসংখ্যা থাকবে, ক্রমজনিত গণসংখ্যা থাকবে এবং শ্রেণী মধ্যবিন্দু থাকবে। শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দু। আজকে আমি এটা শিখাবো। এটা হলো 1 মার্কের, এটা হলো 4 মার্কের। এরপরে আমি তোমাদের শিখাবো অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভুক্ত পদ্ধতি বলতে কি বুঝো এবং অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভুক্ত পদ্ধতির মধ্যে পার্থক্য লাগে। এটা সবসময় পরীক্ষায় 4 মার্কের প্রশ্ন আসে। তাহলে প্রথমে আমি যাই গণসংখ্যা নিবেশনটা কি এটা তোমাদের জানতে হবে। এখন ধরো আমি উদাহরণের সঙ্গে তোমাদেরকে বোঝাচ্ছি। কতগুলা 30টা মাছের তোমাদেরকে দৈর্ঘ্য দেওয়া হলো বা 30টা শেলের দৈর্ঘ্য দেওয়া হলো। এই দৈর্ঘ্য নিয়ে তোমরা কিভাবে একটা গণসংখ্যা নিবেশন তৈরি করবে। হ্যাঁ, তাহলে গণসংখ্যা নিবেশন তৈরি করার আগে আমার মাথায় রাখতে হবে এই পয়েন্টগুলা, এই 6টা পয়েন্ট আমি একটা সারণী তৈরি করব। তাহলে আমরা কোনো তথ্য সারি যে তথ্যগুলো পেলাম, যে 30টা মাছের দৈর্ঘ্য নিলাম, সেই তথ্যগুলো পেলাম, সেই তথ্যগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে অংশগুলোকে তথ্যসমূহের অবস্থান বা বণ্টন ব্যবস্থা নির্ণয় করার জন্য যে সারণী পাওয়া যায় সেটাকে বলা হয় গণসংখ্যা নিবেশন। একটা প্রাথমিক গণসংখ্যা নিবেশনে সাধারণত 3টা জিনিস থাকে, 3টা কলাম থাকে। প্রথমে হচ্ছে একটা শ্রেণীব্যক্তি, টালি আর গণসংখ্যা, অর্থাৎ শ্রেণীব্যক্তি, টালি আর গণসংখ্যা প্রাথমিকভাবে চট করে যেটা আমার। কিন্তু যখন তোমাদের পরীক্ষায় গণসংখ্যা নিবেশন তৈরি করতে বলা হবে তখন কিন্তু একটা পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশন তৈরি করো। তখন কিন্তু শ্রেণীবৃত্তি থাকবে, শ্রেণী মধ্যবিন্দু থাকবে, টালি চিহ্ন থাকবে, গণসংখ্যা থাকবে, যোজিত গণসংখ্যা থাকবে। এই কয়টা জিনিস থাকবে। তাহলে এখন আমরা প্রতিটা জিনিসের শ্রেণীবৃত্তিটা কি আমরা জানবো। শ্রেণীবৃত্তি যদি না জানি তাহলে আমরা গণসংখ্যা কিভাবে এমনি একটা উদাহরণ দিয়ে রাখছি আমি এখানে এই ছকের মাধ্যমে, কিন্তু শ্রেণীবৃত্তি তুমি বুঝছো না কেমনে শ্রেণীবৃত্তি হবে, কত থেকে কত নেব, কোনটা ঊর্ধ্বসীমা কোনটা নিম্নসীমা, এটা আমাদেরকে একটু জানতে হবে। শ্রেণীবৃত্তি কি, ক্লাস ইন্টারভ্যাল কি, আমরা প্রথমে এটা জানবো। শ্রেণীবৃত্তি আগে জেনে নেব। ক্লাস ইন্টারভ্যাল কি? গণসংখ্যা নিবেশন তৈরি করার জন্য সমস্ত তথ্যগুলাকে কতগুলা সম বা অসম শ্রেণীতে বিভক্ত করা হয় এবং 2টি সংখ্যা দ্বারা এটাকে আমরা এর পরিধি নির্দেশ করি। অর্থাৎ 2টা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এর পরিধি এর মধ্যে সীমাবদ্ধ পরিধি 30 থেকে 29। এটা আমি উদাহরণ দিয়ে বলছি। এই 2টি সংখ্যা দ্বারা তথ্য সারির যে পরিধি নির্দেশ করে সেটাকে বলা হয় শ্রেণী ব্যক্তি। যেমন একটা শ্রেণী ব্যক্তি আমি 20 ধরলাম, ওখানে 20 শুরু হয়েছে ওজন, অর্থাৎ 20 জন ছাত্রের ওজন 20 দিয়ে শুরু হয়েছে। তাহলে আমি 20 থেকে স্টার্ট দেবো। 20 থেকে 29 পর্যন্ত আমি দিলাম এর পরিধি। এই কয়জন ছাত্রের ওজন আছে, অর্থাৎ 20.5, 20.6, 20.8 বা 22 বা 26, এরকম 7 জন ছেলের মাপ আছে 20 থেকে 29-এর মধ্যে। এই যে 2টা সীমা নির্দেশনাকারী সংখ্যাগুলোকে বলা হয় শারীরিক তথ্য সারির যে পরিধি, 2টা সংখ্যা দ্বারা যে পরিধি নির্দেশ করে সেটাকে বলা হয় শ্রেণীবৃত্তি। প্রত্যেক শ্রেণীর সীমা নির্দেশকারী ছোট সংখ্যাটিকে বলা হয় নিম্ন সীমা এবং বড় সংখ্যাটিকে বলা হয় উচ্চ সীমা। তাহলে এটা হলো নিম্ন সীমা, এটা হলো
উচ্চ সীমা 20 থেকে 29। তাহলে আমরা নিম্ন সীমা জানলাম কোনটা, প্রথমটাকে, আর দ্বিতীয়টাকে বললাম উচ্চ সীমা। ঠিক আছে, তাহলে এরপর আমরা যাই শ্রেণী মধ্য বিন্দু। কিভাবে শ্রেণী মধ্য বিন্দু নির্ণয় করব? প্রথমেই আমি দেখলাম, প্রথমে শ্রেণী বিন্দু, এখন উচ্চ সীমা এবং নিম্ন সীমা 20 থেকে 29 আছে, 30 থেকে 39 আছে, আর 20 থেকে 39 মধ্যবিন্দু নির্ণয় করার নিয়মই হলো যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে, অর্থাৎ 20 যোগ 29 কে যদি 2 দিয়ে ভাগ দেই, যেটা পাওয়া যাবে সেটাই হলো শ্রেণী মধ্যবিন্দু। তাহলে শ্রেণী মধ্যবিন্দু হলো 24.5, অর্থাৎ 20 যোগ 29 ভাগ 2। তাহলে এটা ভাগ দিলে 24.5 পাবো। সেরকম 30 যোগ 39 ভাগ 2, সেরকম হবে এটা 34.5। আবার 40 যোগ 49 যোগ করলে হবে 44.5। এই যে ভাগ করে তোমাদের একটা আমি নিয়ম শিখিয়ে দিচ্ছি, যে প্রতিটাই তো এখন আমরা প্রতিটা অঙ্ক করার সময় প্রতিটা তার যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না। তাহলে আমরা ক্লাস ইন্টারভিউটা দেবো বা শ্রেণী ব্যক্তিটা দেবো, কত আছে 20 থেকে 29, অত ক্লাস ইন্টারভিউ 10। তাহলে প্রথমটা আমরা যোগ করব 20 যোগ 29, যোগ করার পর 2 দিয়ে ভাগ দিয়ে দেখব 24.5। এটাকে প্রতিটাকে 10 দিয়ে যোগ করলে যেটা হবে প্রতিটা এরকম করে চলে আসবে। 24.5 কে যদি 10 দিয়ে যোগ দিই 34.5, 34 কে যদি 10 দিয়ে যোগ দিই 44.5, 44.5 কে যদি 10 দিয়ে যোগ দেই তাহলে 55.5। এটা সহজ নিয়ম করার জন্য আমি বললাম, অর্থাৎ ক্লাস ইন্টারভিউ যতটুকু আছে এটা রেঞ্জ করে দিই 20 থেকে 29 এর মধ্যে কত 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 10, তাই না? তাহলে যদি 10 হয় তাহলে প্রথমটা শুধু করব, পরেরগুলা করব না, অর্থাৎ প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে 24 হবে, 24 কে আবার এই ক্লাস ইন্টারভিউ যোগ করে করে নামাই দিব। এইভাবে হলো শ্রেণী মধ্যবিন্দু। এরপরেরটাতে আমরা যাব, এখন আমরা যাব টালি। টালি কি? টালি সম্বন্ধে যে কোন শ্রেণীতে, এটা একটা শ্রেণী, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 49, 60 থেকে 59, তাই না? কোন শ্রেণীতে যে কয়টি সংখ্যা থাকে, যে কয়টা সংখ্যা থাকবে তা ক্ষুদ্র ক্ষুদ্র খাড়া রেখা দ্বারা, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র খাড়া রেখা দ্বারা চিহ্নিত করা হয়। ওই চিহ্নগুলোকে বলা হয় টালি চিহ্ন। যেমন 20 থেকে 29 শ্রেণীতে কয়টা সংখ্যা আছে? 7টা। তাহলে আমরা টালি করার নিয়ম কিভাবে জানবো? যে প্রথমে দেখবো, আমি আবার নিবেশন যখন করবো তখন টালি হবে 1, 2, 3, 4, 4 হওয়ার পর 5 এইভাবে টানবো। তাহলে এটাকে আমরা 5 ধরবো, 5 যোগ 2 সংখ্যা 7। এই গণসংখ্যা তাহলে কি? টালির সংখ্যাত্মক মানটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা, তাই না? ক্লিয়ার হয়েছে এটুকু? তাহলে গণসংখ্যা আমরা জানলাম এবং টালিও জানলাম। এই শ্রেণীর মধ্যে, এই পরিধির মধ্যে যে কয়টা সংখ্যা আছে সে কয়টা সংখ্যাকে যদি আমরা ধারা চিহ্ন দ্বারা প্রকাশ করি সেটাই হলো টালি। আর টালির কে যদি আমরা সংখ্যাত্মক মান দ্বারা লিখি সেটাকে বলা হয় গণসংখ্যা। আর শ্রেণী ব্যবধান কি? শ্রেণী ব্যবধান কি? শ্রেণী ব্যক্তি, এটা থেকে এটার পার্থক্য বা বিস্তারটাকে, এটাকে বলা হয় শ্রেণী ব্যবধান। এরপরে কি যাব? গণসংখ্যা হয়ে গেল, ক্রমযোজিত গণসংখ্যা। এরপরে সংখ্যা আছে ক্রমযোজিত গণসংখ্যা। যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, যেটাকে ইংলিশে বলা হয় কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা একমাত্র প্রশ্ন সবসময় আসে, ক্রমযোজিত গণসংখ্যা বলতে কি বুঝো? কোন শ্রেণী আমরা তো জানলাম কোন শ্রেণীর আগে বা পরে সংখ্যা আছে তা জানার জন্য শ্রেণীসমূহের গণসংখ্যা পর্যায়ক্রমে যোগ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে কিভাবে আমরা প্রথমটা কিন্তু প্রথমে রাখবো, ক্রমযোজিত গণসংখ্যা 7, হ্যাঁ, 7-এর সঙ্গে আবার কি করবো 11 যোগ করবো, তাহলে 18, 18-এর সঙ্গে আবার 15 যোগ করবো, তাহলে হবে 33, 33-এর সঙ্গে 12 যোগ করলে 45। অর্থাৎ আমি 45টা মাছের দিয়েছিলাম, দৈর্ঘ্য দিয়েছিলাম। তাহলে এখানে ক্রমযোজিত সংখ্যা এটা মিলবে, 45 মিলবে। কয়টা আমি দিছিলাম, যে কয়টা দিছিলাম এখানে সেটা যদি না মিলে তাহলে কোনো অঙ্ক হয় নাই।
তাহলে আমরা শ্রেণীব্যক্তি করা শিখলাম, টালি করা শিখলাম, গণসংখ্যা নির্ণয় করা শিখলাম, যৌথ গণসংখ্যা এবং শ্রেণী মধ্যবিন্দু বের করা শিখলাম। এখন অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভূত পদ্ধতি বলতে কি বুঝো? এটা 1 মার্কের প্রশ্ন হয় এবং এর মধ্যে পার্থক্য নির্ণয় করো, এটা হলো 4 মার্কের প্রশ্ন হয়। তাহলে আমি আগে প্রথমে জানাই, অঙ্ক করতে গেলে কিন্তু কোন পদ্ধতিতে করবে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে, অন্তর্ভুক্ত পদ্ধতিতে করতেছি বা বহির্ভূত পদ্ধতিতে করতেছি। তাহলে আমরা প্রথমেই জানবো অন্তর্ভুক্ত পদ্ধতিটা কি আর বহির্ভূত পদ্ধতিটা কি, ঠিক আছে, এবং এর মধ্যে কি পার্থক্য তোমরাই বলতে পারো। আমি এখনই দেখা দিচ্ছি। অন্তর্ভুক্ত ও বহির্ভুক্তি শ্রেণীব্যক্তি কাকে বলা হয়? কোনো কোনো ক্ষেত্রে শ্রেণীর উচ্চ সীমা তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা। উচ্চ সীমা, তাহলে এটা হলো নিম্ন সীমা, এটা হলো উচ্চ সীমা, তার পরবর্তী শ্রেণীর এটা পরের শ্রেণী এটা একই থাকবে। কিংবা দেখো এখানে 29, এখানে 30, আমি দেখাচ্ছি দুটো কিন্তু ভিন্ন থাকে এবং দুটো ভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে এই শ্রেণীর উচ্চ সীমা আর এই শ্রেণীর নিম্ন সীমা আবার একই। আবার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আবার এই শ্রেণীর উচ্চ সীমা আর এই শ্রেণীর নিম্ন সীমা আবার আলাদা। এই মানের ভিন্নতার কারণে শ্রেণী ব্যক্তিকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো অন্তর্ভুক্তি আর একটা হলো বহির্ভুক্তি, তাই না? তাহলে দুটা শ্রেণীর নাম জানলাম, কোন পদ্ধতি? একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি আর একটা হলো বহির্ভুক্তি পদ্ধতি। তাহলে অন্তর্ভুক্তি পদ্ধতি কাকে বলা হয়? কোন শ্রেণী, এটা তালিকা দেখো, আমি দেখাই, 30 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, তাই না? তাহলে অন্তর্ভুক্ত পদ্ধতি কাকে বলা হয়? কোন শ্রেণীর, এই যে শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুটিকে যদি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় তবে ওই শ্রেণী ব্যক্তিকে বলা হয় অন্তর্ভুক্তি। এটা কোন নেওয়া যাবে, এটা কোন নেওয়া যাবে। অর্থাৎ আমি মাছের দৈর্ঘ্য মাপলাম 20 থেকে 29টা পর্যন্ত আছে, তাহলে আমি 20ও ধরবো এবং 29ও ধরবো, এটার মধ্যে ইনক্লুডিং। আগে যে অঙ্কটা করে দেখালাম, অর্থাৎ 20 ধরবো, 21 ধরবো, 22, 23, 24, 25, 26, 27, 28, 29ও আমি এখানে কাউন্টিং করব কয়টা মাছের দৈর্ঘ্য আছে। এটা ছকে দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমি যখন পরবর্তীতে আবার এখানে কিন্তু আমি 30 ধরবো না, এখানে 29 পর্যন্তই শেষ, আবার এখানে 30 থেকে 39 পর্যন্তই আমি ধরবো। কিন্তু বহির্ভুক্ত শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে একটা মাছের হিসাব কি আমি ওখানেও দিব, এই শ্রেণীতেও দিব না। এটা একটা মাছের দৈর্ঘ্য আছে 30, তাহলে এই সীমা পর্যন্ত আমি দিব না, এখানে 29 পর্যন্ত মাছের হিসাব করবো, কিন্তু 30 পর্যন্ত এখানে নিব না, এখানে নিব এই শ্রেণীতে তখন 30-এর মাপটা আসবে। তাহলে আমি আবার দেখাচ্ছি, তাহলে বহির্ভুক্ত শ্রেণী পদ্ধতি কাকে বলা হয় এটা আমি ক্লিয়ার করতেছি। অন্তর্ভুক্ত শ্রেণী পদ্ধতি অর্থাৎ এর নিম্ন সীমা এবং আবার বলি ও উচ্চ সীমা দুটিকে যদি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়, এটার মধ্যে হিসাব করে নেওয়া হয়, তখন সেটাকে বলা হয় অন্তর্ভুক্ত পদ্ধতি। আর বহির্ভুক্ত পদ্ধতি কাকে বলা হয় এটা আমি দেখাবো। তাহলে বহির্ভুক্ত পদ্ধতি কি? বহির্ভুক্ত শ্রেণী ব্যক্তি, তাহলে এটার একটা সংজ্ঞা আছে, কোন একটি শ্রেণীর, এটা একটা ধরো শ্রেণী, এর ঊর্ধ্ব সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা যখন একই থাকবে তখন ওই শ্রেণী ব্যক্তিকে বলা হয় বহির্ভুক্ত পদ্ধতি। এবং বহির্ভুক্ত শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে এই সংখ্যাটিকে পরবর্তী শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় বা পরবর্তী শ্রেণীতে গণনা করা হয়। তাহলে আমরা যখন দেখব যে একটা শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর যখন নিম্ন সীমা একই থাকবে এবং গণনা করার সময় যখন এই সংখ্যাটি যখন এই লাইনে আমি গণনা করা, অর্থাৎ 30 যদি থাকে তত সারিতে, তখন তত সারি এখানে হিসাব করা হয়, কিন্তু 30 যখন এখান থেকে কাউন্ট হয় তখন এটাকে বলা হয় বহির্ভুক্ত। আজকে এখন আমি তোমাদের একটা গণসংখ্যা নিবেশন কিভাবে তৈরি করব আমি আজকে প্রথমে অন্তর্ভুক্ত পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দেবো, এবং এই অঙ্কটাই তোমরা বহির্ভুক্ত পদ্ধতিতে পরে আমার জন্য দেখাবা, পরে তোমরা তোমাদের পেজ দিয়ে দিবে অঙ্কটা, আমি যখন দেখবো যে হ্যাঁ তোমরা বুঝছো বা বুঝছো না, ঠিক আছে? তাহলে আমি এখন তোমাদের
30টি একটা অঙ্ক দিলাম, অঙ্ক নাম্বার 1। নিম্নে 30টি গাছের ফলের সংখ্যা দেওয়া আছে, একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। তাহলে এই সংখ্যা এখানে 30টা। কিভাবে তোমরা অঙ্ক তুলবে পরীক্ষার খাতায়? ঠিক লাইন লাইন করে তুলবা, তাহলে তোমাদের হিসাবে ভুল হবে না। অর্থাৎ এখানে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা এরকম 10টা, তাহলে 3 × 10 = 30টা মিলে গেল। নাহলে কোনোটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে তোমার অঙ্ক মিলবে না কখনো। এই জন্য আমি বারবার স্টুডেন্টদেরকে বলে থাকি যে অঙ্কগুলো যখন লিখবা তখন সিরিয়াল করে লিখবা, তাহলে একবারে তখন গুণা দিতে পারবা। কিংবা দফার সংখ্যা যখন আমাকে গুনতে হয় 1 2 3 4 করে গুণতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এদিকে কয়টা হচ্ছে 3টা, তো 3 × 10 = 30। দফার সংখ্যা বা মোট সংখ্যা কয়টা? n, n কে বলা হয় দফার সংখ্যা। তাহলে মোট কয়টা? এখানে 30টা। একবার হিসাব হয়ে গেল, এইটুকু আমরা জানলাম, ঠিক আছে? তাহলে আমরা এখন কিভাবে আমরা শ্রেণী ব্যক্তি করব বা টালি করব? আমরা তো প্রথমে দেখছিলাম 20 থেকে 24 বা 29 এরকম দেখছিলাম, কিন্তু এখন আমাদের কিভাবে করব? এইখান থেকে তোমাদেরকে বের করতে হবে সবচেয়ে বড় সংখ্যা কোনটি এবং সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। তোমরা এখন খুঁজে দেখবা, বারবার করে দেখবা যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। আমরা দেখবো যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 65 এবং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 30। তাহলে সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় রেঞ্জ বা পরিসর। তাহলে পরিসর বলতে কি বুঝি? এক মার্কের প্রশ্ন আসে। তাহলে সবচেয়ে কোনো তথ্য সারির মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যাটি থাকে সেখান থেকে সবচেয়ে যে ছোট সংখ্যাটি থাকে সেটার বিয়োগফলকে বলা হয় রেঞ্জ বা পরিসর। অর্থাৎ 30 থেকেই শুরু হবে। তাহলে আমরা কি করবো? অঙ্ক করার সময় 30 থেকেই শুরু করব। তাহলে আমরা পাইলাম 35 রেঞ্জ। তাহলে এখন শ্রেণী ব্যক্তি আমরা কিভাবে নিব? 30 থেকে 34 কিভাবে নিব আমরা? এটা আমি 10ও নিতে পারি, 5ও নিতে পারি, এটা তো ইচ্ছা মতো হবে না, কখনোই না। তাইলে এই 35 যে পাওয়া গেল, বিয়োগ করে বিয়োগফল কত পাইলাম আমরা? 35 পাইলাম। এই 35 কে শ্রেণী ব্যক্তি বের করার নিয়মটা তোমরা শিখে নাও। 35 কে আমরা 5 দিয়ে ভাগ দেব। এই 35 কে ভাগ দিব সবসময় 5 দিয়ে, তাহলে 7। আর এই 35 কে ভাগ দিব 25 দিয়ে, তাহলে 1। তাহলে এর মধ্যে আমাদেরকে শ্রেণী ব্যক্তি নিতে হবে। আমি 10 চাইলেও আমি নিতে পারবো না, তাহলে 1 থেকে 7 এর মধ্যে। তাহলে আমরা সবসময় ধরে থাকি 5, বা যদি বেশি হতো তাহলে আমরা 10 ধরতাম। তাহলে এইটুকুর মধ্যে আমরা যাব। এই যে 35 পাইলাম রেঞ্জকে সবসময় আমরা 5 দিয়ে ভাগ দেব, আর রেঞ্জকে সবসময় 25 দিয়ে ভাগ দেব। যার ফলে যেটা এই 1 থেকে 5 এখানে 1 থেকে 7 হলো, এর মধ্যেই আমাকে শ্রেণী ব্যক্তি ধরতে হবে। এর বাইরে আমি ধরতে পারবো না। তাহলে এর বাইরে যে কোনো ধরতে পারো, 6 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 ধরতে পারো। তাহলে আমার ইচ্ছে মতো আমি ধরবো 5। তাহলে ধরি শ্রেণী ব্যক্তি 5। আমি শ্রেণী ব্যক্তি 5 ধরলাম। তাহলে কত ধরবো? সবচেয়ে ছোট সংখ্যাটা কত? 30। তাহলে প্রথমেই ধরতে হবে আমাকে এখানে 30। 30 থেকে আমি 5 ধরবো অন্তর্ভুক্ত পদ্ধতিতে। 30 31 32 33 34। তাহলে 34 পর্যন্ত 5, তাই না? তাহলে 30 থেকে 34 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? এরকম শ্রেণী ব্যক্তিগুলো আমি একদম লাস্ট পর্যন্ত যাব। কত পর্যন্ত যাব? যেহেতু আমাদের 65 সবচেয়ে সংখ্যা আছে, কত সংখ্যা আছে? 65 আছে। তাহলে আমাকে যেতে হবে এরকম করে 5 5 যোগ যোগ করে 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 লাস্টে আমি 65 তে আসবো। তাহলে 65 এখানে তো 64 আছে, তাহলে এখানে তো 65 ঘর পর্যন্ত আমাকে যেতেই হবে, কারণ 65 যেহেতু আছে। আমি শিখাই দেবো তোমাদের নিয়মটা। তাহলে 30 থেকে 34 ধরলাম। তাহলে কিভাবে নির্ণয় করব? প্রথমে তোমাদের নিয়ম শিখিয়ে দিচ্ছি। 49 কার ঘরে আছে? এর ঘরে আছে, তাই না? তারপর 30, তারপর এর ঘরে আছে, কাটবো। 35 কার ঘরে আছে? এই ঘরে আছে। 49 কার ঘরে আছে? দেখবা 5 9 এই ঘরে আছে। এরকম করে টালি করতে করতে সবগুলো কেটে দিবা। সবগুলো 51 কার ঘরে আছে? এর মধ্যে আছে, নিলাম একটা। তারপর 48, খুব দ্রুত এই কাজটা হয়ে যায়। 45 এর মধ্যে আছে, তাহলে 45 এর মধ্যে আরেকটু কাম হবে। তারপর 42 আছে, 42 কার ঘরে আছে? এই ঘরে আছে। তারপর 38 কার ঘরে আছে? 35 এর সময়। তারপরে 40 এরকম করে কেটে যাবা আর বসায় যাবা। তারপর
50, 50 কার ঘরে আছে? এই ঘরে আছে। তারপর আছে 65, 65 কোথায় আছে? এখানে আছে। তারপর 35 কোথায় আছে? এই ঘরে আছে। তারপর 41, 41 কোন ঘরে আছে? এই ঘরে আছে। তারপর আছে 47, 47 কোন ঘরে আছে? এই ঘরে আছে। 51 এই ঘরে আছে। 46 এই ঘরে আছে। 60 এই ঘরে আছে। 58 এই ঘরে আছে। 65 লাস্টের ঘরে আছে। তারপর 38 এই ঘরে আছে। চলে গেল 42, সেরকম 42 আমি এই ঘরে কাটবো। তারপর 49 এই ঘরে আছে। তাহলে এইভাবে আমি 5 লিখবো। হ্যাঁ, 33, 33 কোন ঘরে আছে? এই ঘরে আছে। 35 কোন ঘরে আছে? এই ঘরে আছে। 35 এই যে 35। তারপর 48, 48 কোন ঘরে আছে? ফটাফট করে করব। 53 কোন ঘরে আছে? এই ঘরে আছে। 42 কোন ঘরে আছে? এই ঘরে আছে। 47 কোন ঘরে আছে? এই ঘরে আছে। 53 কোন ঘরে আছে? এই ঘরে। যাই হোক, তারপর হলো 52 কোন ঘরে আছে? আমরা 52 এই ঘরে আছে। 1 2 এটা এরকম করে টালি করে নিবা। এখন দেখো আমি টালি করলাম। 30 থেকে 34 এর মধ্যে দুইটা সংখ্যা আছে। 40 এর মধ্যে আছে 5টা সংখ্যা। 40 থেকে 44 এর মধ্যে 5টা। 45 থেকে 49 এর মধ্যে আছে 7টা। 50 এর মধ্যে 54টা আছে 6টা। 55 থেকে 59টার মধ্যে আছে 2টা। 60 থেকে 64 এর মধ্যে আছে 1টা। 62 থেকে 69 এর মধ্যে আছে 2টা। তাই না? এখন 30টা সংখ্যা আমার মিলাইতেই হবে। কিভাবে আমি মিলাবো? তাই না? এখন যোগ করে দেখি। 7 12, 12 আর 7 19 20 25, 25 আর 5 30। তাহলে এখানে সংখ্যা n সমান সমান হবে 30টা। তাহলে 30টা হলো না? তাহলে আমার গাছের সংখ্যা যেটা আমার এখানে সব মিলতে হবে। যদি না মিলে তাহলে তোমার অঙ্ক হয় নাই। অর্থাৎ এই টালি করে যদি সংখ্যা প্রকাশ করি সেটাকে বলা হয় গণসংখ্যা। এই টালিটা করে সংখ্যা প্রকাশ করলাম সেটা হলো গণসংখ্যা। এই সমস্তটার যোগফলটা যখন নিয়ে আসবো, অর্থাৎ দফা সংখ্যা মোট 30টা আছে কিনা, এখানে 30 হবে কিনা, যদি না হয় 29 হয় 27 হয় তাহলে তোমার অঙ্ক হয় নাই। এখন ক্রমযোজিত গণসংখ্যা লাস্টে কিভাবে মিলাবো? ক্রমযোজিত গণসংখ্যা তোমাদের শিখালাম। প্রথমে সংখ্যাটা থাকবে 2, 2 এর সঙ্গে পরের সংখ্যার যোগ হবে 7, 7 এর সঙ্গে পরের সংখ্যার যোগ হবে 12, 12 এর সঙ্গে 19, 19 এর সঙ্গে 6 হলে 25, তাই না? 25 এর সঙ্গে 2 হলে 27, 27 এর সঙ্গে 1 যোগ হলে 28, 28 এর সঙ্গে 2 হলে 30। এই যে এই সংখ্যাটা তোমাকে 30 আনতেই হবে। ক্রমযোজিত গণসংখ্যা যদি 30 হয়, যেহেতু আমি 30টা গাছের ফলের সংখ্যা দিয়েছি, তাহলে তোমাদের 30 আনতেই হবে। 30 হইতেই হবে, আনতে না হইতেই হবে, তাহলে তোমার অঙ্ক হবে না। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যাও শিখলাম। প্রথম সংখ্যাটা এখানে থাকবে, এটার সঙ্গে এটার যোগ, যোগফলটার সঙ্গে আবার এটার যোগ, যোগফলের সঙ্গে আবার এটার যোগ, এইভাবে মোট আসবে 30, লাস্ট সংখ্যা 30। আর এই সংখ্যাগুলোর সমস্ত যোগফল হবে 30। তাহলে বুঝতে যাবে আমি যখন একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখবো, আমি পুরো দেখবো না, তুমি রেঞ্জ বাই করছো না কি বাই করছো সেসব আমার দেখার দরকার নেই। আমি শুধু দেখবো এই 30টা মিলছে কিনা। এই 30টা মিললেই তোমার অঙ্ক হয়ে যাবে। এখন শ্রেণী মধ্যবিন্দু আমি তোমাদের কি শিখাইছিলাম? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। নিম্ন সীমা কত আছে? 30 যোগ 34 ভাগ 2 সমান কত হবে? 32। তাহলে আমি লিখে দিছি 32। এখন ক্লাস ইন্টারভ্যাল কত আছে? 5। আমি তোমাদেরকে বারবার শিখেছিলাম, বারবার করে কিন্তু তোমরা যোগ করবা আর এখানে বসাবা না, এটার সঙ্গে শুধু 5 5 যোগ করে দিবা যোগফলের সঙ্গে। তাহলে 32 এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 37। 37 এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 42।
42-এর সঙ্গে 5 যোগ করলে 47, 47-এর সঙ্গে 5 যোগ করলে 52, 52-এর সঙ্গে 5 যোগ করলে 5, এটার সঙ্গে যোগ করলে 62, 5 যোগ করলে 67। তাহলে আমরা শ্রেণী মধ্যবিন্দু বের করে দিলাম। এই শ্রেণী মধ্যবিন্দু বের করা শিখাইলাম আপনাদের। এটা হলো একটা গণসংখ্যা নিবেশন, পুরা এটাই হলো নিম্ন গণসংখ্যা সারণী। তখন লিখতে হবে নিম্ন গণসংখ্যা, এটা হলো নির্মিত গণসংখ্যা সারণী। এখন যদি তোমাদেরকে বলে যে একটা এরকম অঙ্ক দিয়ে দিল, এই অঙ্ক থেকে তুমি গড় বের করো বা মধ্যমা বের করো বা প্রচুর বের করো, এরকম একটা নিবেশনটা দিয়ে, তখন কিন্তু এগুলো তোমাদের সব বের করতে হবে। বের করার পর দেন তুমি গড়ে যাবা। তাহলে আমি এখন প্রথমেই একটু ইয়েতে যাই, গড় অঙ্কটা রাখতে চাই। 1 লাইনের অঙ্ক গড় শেখাবো, তারপর তোমাদের এই গড় অঙ্কটা শেখাবো। তাহলে 1 লাইনের অঙ্ক থেকে আমি এখানে শেখাই। থাকুক অঙ্কটা, এই অঙ্কটা থাকুক, তোমরা খাতা তুলে নিবা। এটা থেকে আমি তোমাদের গড় পড়াবো, আবার 1 লাইনের অঙ্ক থেকে আমি তোমাদের কিভাবে গড় করতে হয়। এখন তো একটা গণসংখ্যা নিবেশন তৈরি হয়ে গেল। এখন তোমাদের শেখাবো গড়, কিভাবে গড় নির্ণয় করা যায়। তাহলে আমরা প্রথমে গড় জানি, কোন তথ্য সারির সংখ্যাগুলোকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে রেজাল্ট আসে সেটাকে বলা হয় গড়। তাহলে কি, একটা তথ্য সারির ধরো 8 জন ছাত্রের বয়স দেওয়া আছে, তাদের গড় এজ কত যদি বলি, 8 জন ছাত্রের উচ্চতা দেওয়া আছে, তাদের গড় দৈর্ঘ্য কত। হ্যাঁ, তাহলে আমরা কি করব, তখন 8 জন ছাত্রকে বয়সটা যোগ দিব, দিয়ে 8 জন ছাত্র দ্বারা ভাগ দিব, তাহলে সোজাসুজি ভাবে পেয়ে যাব, তাই না? সেরকম আমরা ফর্মুলা জানি x বার, গড়কে আমরা কিভাবে চিহ্নিত করি, x বার দিয়ে। এটাকে গড়কে আমরা x বার দিয়ে চিহ্নিত করি, এটা হলো গড়ের চিহ্ন। গড় সমান সাম অফ x, সাম মানে যোগফল, আর x হচ্ছে তথ্যগুলোর যোগফল বাই n, n হলো তথ্য সংখ্যা কয়টা, n। কিংবা আরেকটা যদি থাকে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তখন কিন্তু গড়ের ফর্মুলা হবে x বার সমান সাম অফ fx বাই n, অর্থাৎ f আর x গুণ করে তার যোগফলটা হবে, যোগ যেটা সেটাকে তথ্য সংখ্যা দ্বারা বা দফা দ্বারা ভাগ করলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাই হবে গড়। তাহলে এই দুটো আমরা ফর্মুলা মুখস্থ করে ফেলবো। 1 লাইনের অঙ্ক যদি দেওয়া যায়, তোমাদের বলে যে 4th ইয়ারের 40 জন ছাত্রের দৈর্ঘ্য এত দেওয়া আছে, তাদের গড় দৈর্ঘ্য কত, আমরা 40 জন ছাত্রের দৈর্ঘ্যটা মেপে নিব, নেওয়ার পরে ওগুলাকে কি করব, যোগ করব, যোগ করে 40 দিয়ে আমরা ভাগ দিলে যা পাবো সেটাই গড়। আমরা তো গড় ছোটবেলা থেকে করেছি, তাই না? কিন্তু যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে বা এরকম এলোমেলো ভাবে দেওয়া থাকবে, একটা নিমেষণ অনেকগুলা, দেখলে কি এত ইয়ে করা যাবে? যাবে না। হাজার হাজার যখন ডাটা নিয়ে কাজ করতে হবে, তখন কি হাজার হাজার ডাটা যোগ করা যাবে? যাবে না, ইনপুট দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, তখন আমরা এরকম টালি করব, টালির মাধ্যমে বের করব। এখন আমি প্রথমেই বলাই, একটা অঙ্ক 8টি মাছের দৈর্ঘ্য দেওয়া আছে, গড় দৈর্ঘ্য নির্ণয় করো। 8টা মাছের 5 আছে, 6 আছে, 7 আছে, 10 আছে, 8 আছে, 11 আছে, 13, 4। তাহলে দৈর্ঘ্য সবসময় আমরা কি x ধরি, তথ্যগুলোকে সবসময় আমরা মনে করি x। তাহলে তথ্যগুলোকে কি করব, যোগ করব, যোগ করাটাকে বলা হয় সাম অফ x, কথা হলো 64। তাহলে আমরা ফর্মুলা কি জানি, x বার সমান সাম অফ x বাই n। তাহলে গড় সমান x বার সমান সাম অফ x বাই n। তাহলে সাম অফ x কত হলো, যোগফল হলো 64। এই 64 কে কয়টা সংখ্যা আছে এখানে, কয়টা মাছ আছে, 8টা মাছের আছে, তাহলে 8 দিয়ে আমরা ভাগ দেব। তাহলে এটা সোজা একটা অঙ্ক আমরা পেলাম। কিন্তু এটা হলো নরমাল, কিন্তু যখন এরকম দেওয়া থাকবে, একটা ছক দেওয়া থাকবে বড়, এই নিবেশন থেকে গড় বা মধ্যমা বা প্রচুর নির্ণয় করো। তাহলে আমরা কি করব, আমি এখন দেখাচ্ছি, এটা দেখো। যদি এরকম অঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা এরকম করে টালি করব এবং প্রস্তুতিটা এরকম ভাবে নির্ণয় করে ফেলব। নির্ণয় করার ফলে আমরা কি ফর্মুলা জানি, x বার সমান সাম অফ fx বাই m। তাহলে এখানে আমরা কি f পাইলাম, ফ্রিকোয়েন্সি পাইলাম,
এই যে কালি করার পর f পাইলাম, এটার মান হলো f, এটা হলো সমস্তগুলোর f, তাই না? তাহলে x কেমনে বের করব? এখানে কি x দেওয়া আছে? এক লাইনের অঙ্ক না, এখানে তো শ্রেণীব্যক্তি আকারে আছে। তাহলে x বের করার নিয়ম তোমাদেরকে আমি শিখাইছিলাম x। তাহলে আরেকটা ঘর হবে এদিকে। এই অঙ্কটা আমি করাচ্ছি, কিন্তু আমি আর কোথাও যাই নাই, এই অঙ্কটি তোমাদের করে দিচ্ছি। তাহলে f আর x এ গুণ করলে কি হবে? fx, তাই না? তাহলে f আর x 2 দিয়ে 32 কে গুণ করলে কত হবে? 64। সেরকম 5 দিয়ে 37 কে গুণ করলে 5 হাতে 35 এর 5 হাতে 3 3 5 15 আর 3 এ 18। এরপর 5 দিয়ে 42 এরকম সবগুলাই গুণ হবে। এই দিয়ে এই x গুলাকে গুণ হবে, সবগুলারে গুণ হবে। গুণ করার ফলে এখানে কি হবে? টোটালটা যদি আমরা আনি, তাহলে টোটালটাকে বলা হয় সাম। তাহলে সাম অফ fx সমান সমান ধরো, এখানে ধরো 2020 আমি হিসাব করলাম না, এগুলা তোমরা গুণ করে নিবা। নেওয়ার পরে সাম অফ x সমান সমান 2020। তাহলে আমরা ফর্মুলা ফেলবো x বার সমান সমান সাম অফ fx বাই n সমান সমান n এখানে কত? এখানে n সমান সমান 30, আর যোগফলটা কত হলো? 2020 বাই 30 দিয়ে ভাগ করলে যা পাবো সেটাই হলো গড়। এর নির্ণয় গড় এটা, ঠিক আছে? অঙ্কটা বাসায় করবে তোমরা। তাহলে আমি গড় তোমাদের কিভাবে করতে হয় তাই শিখালাম। এইভাবে যদি না থাকে, আবার বিভিন্ন ভাবে অঙ্কটা থাকতে পারে। তোমাদের অঙ্ক থাকলো পরীক্ষার সময় শান্ত, কালিমালি নাই, এই অঙ্ক নাই, উপরের অঙ্ক নাই, আমি উপরের অঙ্কটা দিলাম না, ঠিক আছে? অঙ্ক থাকলো, এইটা থাকলো শ্রেণীবৃত্তি থাকলো আর গণসংখ্যা থাকলো। তখন আমরা কিভাবে বের করব? এটা লাইন বাদ দিয়ে দিব, এটা আমার কোনো দরকার নাই, ঠিক আছে? তাহলে পরীক্ষার সময় থাকবে শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, গড় নির্ণয় করো। তাহলে আমরা এখানে শ্রেণীবৃত্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, ওরা করে দিয়ে রাখছি। ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের মধ্যমান বের করতে হবে, এই মধ্যবিন্দু বের করবা, x বের করতে হবে। তাহলে x আর f এ গুণ করলে যেটা হবে এই অঙ্ক সহজ হবে। আর এইভাবে অঙ্ক থাকতে পারে পরীক্ষার সময়, কিংবা ওইভাবে অঙ্ক থাকতে পারে। এইভাবে শান্ত বেশি ভাবে অঙ্ক থাকে। এরকম একটা শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে, এই শ্রেণীব্যক্তি থেকে তোমরা গড়, মধ্যমা এবং প্রচুরক বের করো। তাহলে এইটুকু যদি দেওয়া থাকে পরীক্ষার সময়, শ্রেণীব্যক্তি দেখবে, শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে আর নিচে নিচে গণসংখ্যা দেওয়া থাকবে। তখন তোমরা কি করবা? গণসংখ্যা মানে তো আমরা জানি f, তাহলে ফর্মুলা কি জানি? x বার সমান সাম অফ fx বাই n। n তো আমরা এখানে তো হিসাব করে নিব, দফা সংখ্যা কয়টা, এই যে যোগ করে নিব, যোগ করে নেওয়ার পর যা আসবে তাই হলো n। তাহলে f পাইলাম, x কিভাবে বের করতে শিখেছিলাম, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে যা আসবে সেটা হলো মধ্যবিন্দু। তাহলে f এবং x এ গুণ করলে কত হবে? যা যা হবে এখানে করব। এবং সাম কিভাবে? তাহলে এটার যোগফলটাকে বলা হয় সাম। তাহলে ফর্মুলা লিখব সাম অফ fx বাই n করে যা হবে সেটা হলো গড়। যে অঙ্কটা দিয়েছি সেই অঙ্কটাই তোমরা বহির্ভুক্ত পদ্ধতিতে বের করে নিয়ে আসবে, ঠিক আছে? বহির্ভুক্ত পদ্ধতি মানে এখানে 34 এর জায়গায় তখন কি হবে? 35 একই থাকবে, এই লাইন একই থাকবে। এখানে হবে 40, এখানে হবে 40, এখানে হবে 45, এখানে হবে 45। এরকম করে তোমরা বের করে নিয়ে আসো, দেখি অঙ্ক তোমরা বুঝছো কি না, ঠিক আছে? এইটুকুই হলো তোমাদের গড় নির্ণয় করার নিয়ম। এরপরের ভিডিওতে তোমাদের কিন্তু মধ্যমা বা মিডিয়ান দেওয়া আছে বা প্রচুরক দেওয়া আছে, ঠিক আছে? এটা যদি না বুঝতে থাকো তাহলে তোমরা আমাকে আবার জানাবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।